আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডাক্তার মতিউর রহমান চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আমরা আজকে আলোচনা করব আসলে মূলত যেহেতু আমরা আইবিএস নিয়ে কাজ করি, পেটের যারা প্রবলেম আছে, গ্যাস্ট্রিকের প্রবলেম আছে, আসলে পেটের বিভিন্ন রকম আইবিডির প্রবলেম আছে, আলসার কোলাইটিস আছে, বিভিন্ন রকম পায়ুপথের সমস্যা আছে, এই বিষয়গুলো নিয়ে আপনাদের ডিটেলস আলোচনা করার চেষ্টা করব। তো যাদের সময় হাতে কম, আপনারা পরবর্তীতে সময় নিয়ে দেখবেন। আজকের ভিডিও একটি লং হতে যাচ্ছে এবং আমরা আইবিএস থেকে আসলে কোন রোগগুলো হতে পারে এবং এখান থেকে আপনি কিভাবে প্রতিকার পাবেন এবং মূলত আমাদের গ্যাস্ট্রিকের সমস্যা কেন হয়, কিভাবে প্রতিকার পাবেন, আপনার আলসার কেন হয়, এটা কিভাবে প্রতিকার পাবেন এবং আপনি খাদ্যাভ্যাস পরিবর্তন করার মাধ্যমে কিভাবে করবেন এবং মূলত আমাদের পেটের হজমজনিত প্রবলেমটা আসলে কেন হচ্ছে, এই বিষয়টা নিয়ে আমরা একটু ডিটেলস আলোচনা করার চেষ্টা করব। এবং আপনাদের যখন কাজের ফাঁকে থাকবেন অথবা যখন ফ্রি থাকবেন, আপনার মনোযোগের সাথে পরিপূর্ণ ভিডিওটা দেখবেন, না টেনে। আশা করছি আপনাদের লাইফ পরিবর্তন হবে এবং আপনারা লক্ষ লক্ষ টাকা থেকে আপনারা বেঁচে যাবেন এবং ঘরোয়া উপায়ও আমরা দিয়ে দেবো। আপনি এভাবে কিন্তু আপনি মেনটেন করলে আপনার পেটে শতভাগ আইবিএস থাকতে পারে না, আপনার পেটে গ্যাস্ট্রিক বলে কোনো কিছু থাকতে পারে না, আপনার পেটের হজম জনিত কোনো প্রবলেম থাকতে পারে না। তো সেক্ষেত্রে আমরা কোষ্ঠকাঠিন্য, লুজ মোশন এবং আপনার যারা আমসা, আপনার বিভিন্ন বিষয় নিয়ে আমরা আজকে ডিসকাস করার চেষ্টা করব। আপনাদের এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমাদের চ্যানেলটি ভালোবেসে সাবস্ক্রাইব করে ফেলুন। আশা করছি আপনাদের পেটজনিত যে প্রবলেমগুলো আছে, হজমজনিত যে প্রবলেমগুলো আছে, আশা করছি আপনি আমাদের এই ইউটিউব চ্যানেলে আপনারা ভালো মতো পেয়ে যাবেন এবং আপনি ভরসা রাখতে পারেন। তো আমরা শুরু, লাইক করবেন এবং কমেন্ট করবেন, আপনাদের যারা প্রশ্ন থাকবে এগুলো কমেন্ট করে জানাবেন। আমরা আশা করবো যে পরবর্তীতে এগুলো আমরা দেওয়ার। তো আসলে পেটের হজমজনিত প্রবলেমটা আসলে কেন হয়, এটা একটা প্রশ্ন আমাদের, যে পেটের হজমজনিত প্রবলেমটা আসলে কেন হচ্ছে আমাদের। আসলে বর্তমান পরিস্থিতিতে আসলে পেট যদি আপনার ভালো না থাকে, হজম যদি আপনার ভালো না থাকে, তাহলে আসলে ওই ব্যক্তির সুস্থ বলে গণ্য করা হয় না। কি করেন, আপনি যেটা খাবেন এটা যদি আপনি ইন করবেন, সেটা যদি আপনার ইনপুট দিবেন, সেটা যদি আউট না করতে পারেন, তাহলে তো আপনার পেটের প্রবলেম হবেই। এটা একটা স্বাভাবিক বিষয়। এবং আপনি খাবারটা নিলেন, এটা যদি সঠিকভাবে এই জায়গাতে প্রক্রিয়া না হয়, আমাদের ডাইজেস্ট না হয়, আমাদের হজমটা সুন্দর না হয়, তাহলে কি আমাদের অঙ্গ প্রত্যঙ্গে তার ভিটামিন মিনারেলটা না যাওয়ার কারণে আমরা অটোমেটিক্যালি অসুস্থ হয়ে যাই। এই কারণে বলা হচ্ছে যে আপনার পেট ভালো যার সব ভালো তার, হজম ভালো যার সব ভালো তার। হজম ভালো হলে আপনার ঘুম ভালো হবে, হজম ভালো হলে আপনার শারীরিক যে দুর্বলতা এটা কেটে যাবে, হজম ভালো হলে আপনার মস্তিষ্কের যে প্রবলেম এটা চলে যাবে, হজম ভালো হলে আপনার জন্য প্রবলেম থাকবে না। হজম যদি আপনার ভালো হয়, আপনার ডাইজেস্টটা ঠিক মতো হয়, তাহলে আপনার গ্যাস্ট্রিক থাকবে না, আপনার পেটের কোনো ধরনের পীড়া থাকবে না, আপনার পায়ুপথের যে প্রবলেমগুলো এলাও কিন্তু আসবে না, আপনার আলসার হবে না, আপনার বিভিন্ন রকম যে প্রবলেমগুলো আছে এগুলো কিন্তু থাকে না। তাহলে এই হজমজনিত প্রবলেম, এই হজম হওয়াটা, এটা আমাদের মানব দেহের জন্য অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করে। সেক্ষেত্রে আমরা হজম, এই আইবিএস রোগী বা গ্যাস্ট্রিকের রোগী বা যারা পেটের প্রবলেমে আছেন, আসলে আপনারা প্রথম যেটা করবেন সেটা হচ্ছে আপনি যাদের টাকা পয়সা আছে, আপনারা ভালো জায়গাতে গিয়ে, আপনার বিশ্বস্ত প্রতিষ্ঠানে গিয়ে আপনার আইডেন্টিফাই করার চেষ্টা করবেন একজন বিশেষজ্ঞর আন্ডারে, একজন গ্যাস্ট্রোলিভারের আন্ডারে, মেডিসিন বিশেষজ্ঞের আন্ডারে, যে আসলে আপনার পেটের যে প্রবলেমগুলো হচ্ছে এটা কি কারণে হচ্ছে। আপনার এইচ পাইলোরির কারণে হচ্ছে, না আপনার সাধারণ গ্যাস্ট্রিকের কারণে হচ্ছে, না আপনার কোনো আলসারের কারণে হচ্ছে, না আসলে আপনি জেনারেল আদার্স কোনো টিউমার জনিত কোনো কারণে হচ্ছে, বিভিন্ন কারণ থাকতে পারে। তো সেক্ষেত্রে অবশ্যই আপনার এগুলো আপনার একজন মেডিসিন বিশেষজ্ঞর কাছ থেকে, একজন গ্যাস্ট্রোলিভার ডাক্তারের কাছ থেকে আপনি অবশ্যই এগুলো আগে জেনে নেবেন। এটা হচ্ছে আপনার ফার্স্ট কর্তব্য, দায়িত্ব। এখন বিষয় হলো যে এরপরে আপনাকে সাধারণত যে কাজগুলো করা হয়, যে আসলে আজকে আমাদের হজমজনিত প্রবলেমটা শুরু হচ্ছে আমাদের ছোট অবস্থা থেকে শুরু হয়। আসলে ছোট অবস্থা থেকে কেমন শুরু হয় দেখেন, যে আজকে আমরা বারবার অসংখ্য ভিডিওতে বলেছি যে আসলে আমি যখন ছোট ছিলাম বা আমার বাড়িতে যে ছোট ছেলে মেয়েগুলো আছে, তাদের কিন্তু হজমের প্রবলেম কিন্তু নাই। দেখেন, রিয়েলি নাই।
যে আপনার বাড়িতে যেই ছোট ছেলেটা আছে, যে মেয়েটা আছে, দেখবেন যে সে কিন্তু অল টাইম কিন্তু দৌড়ের উপরে থাকে, মানে অল টাইম কিন্তু সে ব্যায়াম করতে থাকে। হ্যাঁ, তাহলে এই যে তার বিভিন্ন রকম শারীরিক যে মুভমেন্টটা, তার শারীরিক যে একটা এক্সারসাইজ, এটা করার কারণে তার যে আসলে পেটের যে হজমজনিত প্রবলেমটা এটা কিন্তু থাকে না। কিন্তু যখন আস্তে আস্তে আমাদের বড় হই, তখন আমাদের আমাদের এই চলাফেরাটা এটা কিন্তু আসলে একটা লিমিট হয়ে যায়। এটা আমাদের ছেলে মেয়ে যারা আছে তারা পড়াশোনার কারণে, যারা চাকরিজীবী আছে তাদের হচ্ছে আপনার অফিস আদালত করার কারণে, এই একটা কারণে কিন্তু প্রবলেমটা হয়। আরেকটা যেটা কারণ প্রবলেম হয় সেটা হচ্ছে যে আমরা এই হজমজনিত প্রবলেম এই শুরু হওয়ার পরে আমরা কিন্তু সাধারণত গ্যাস্ট্রিকের মেডিসিন আমরা খাই। এটা একটা প্রবলেম। অনেকে আবার এই হজম জনিত বা গ্যাস্ট্রিকের যখন প্রবলেম হয়, আমি খেতে খুব ভালো লাগছে, আমরা অতিরিক্ত মাত্রায় খাই, আমরা হাদিস কোরআনের যেটা বলা হয়েছে এর বহির্ভূত খাই। তাহলে আমাদের আল্লাহ রসুল প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের 3/1 খাওয়ার জন্য কিন্তু বলছে। তাহলে আমরা এই বহির্ভূত যখন খাচ্ছি, অতিরিক্ত মাত্রায় খাচ্ছি, আমরা যখন বিভিন্নভাবে আমরা এটা খাওয়ার কারণে আমার কিন্তু এটা ওভারলোড হয়ে যাচ্ছে। আমাদের স্টোমাকে যে ক্যাপাসিটি, সে কিন্তু লোডটা নিতে পারছে না, ক্যাপাসিটি নিতে পারছে না। তখন কি অটোমেটিক্যালি আমাদের কিডনির চাপ পড়ছে, আমাদের লিভার ফাংশনের চাপ পড়ছে, আমাদের স্টোমাকে চাপ পড়ছে, আমাদের বিভিন্ন রকম যে অর্গান, ভাইটাল অর্গানগুলো আছে এগুলোতে চাপ পড়ার কারণে আমাদের হজম প্রক্রিয়া অটোমেটিক্যালি কিন্তু উইকনেস কিন্তু চলে আসছে, অটোমেটিক্যালি কিন্তু দুর্বল হয়ে যাচ্ছে। তাহলে এই দুর্বল হওয়ার কারণে আমাদের আমাদের বিভিন্ন রকম হজমজনিত প্রবলেম হওয়ার কারণে আমরা কিন্তু এটা আসলে অনেকের কোষ্ঠকাঠিন্য হয়। অনেকে কি করে, দেখা যায় আমাদের অনেক ছেলে মেয়ে আছে তারা কিন্তু মাছ মাংস ছাড়া খেতে চায় না, তারা কিন্তু ফাইবার যে আমি বিভিন্ন রকম যে শাক সবজি এটা কিন্তু খেতে চাই না। তাহলে আজকে আমরা কিন্তু এই শাকসবজি না খাওয়ার কারণে আমাদের ছোট যে ছেলে মেয়েগুলো আছে তারাও কিন্তু একটা হজমজনিত প্রবলেম কিন্তু তারা কিন্তু চলে আসছে, তারা কিন্তু ভুগছে। তাহলে তাদেরকেও কিন্তু আমাদেরকে আস্তে আস্তে বিভিন্ন রকম শাকসবজিতে অভ্যাস করতে হবে। শুধুমাত্র মাছ মাংস দিলেই হবে না, পাশাপাশি আমাদের বিভিন্ন রকম প্রয়োজনে জুস করে খাওয়াতে হবে, আমাদের বিভিন্ন রকম কৌশল অবলম্বন করতে হবে। তাহলে আমরা মাল্টি ফাংশন খাবার দিয়ে তাদের ছোট অবস্থা থেকে অভ্যাস গড়ে তুলতে হবে। তাহলে আমাদের দেখবেন যে ওই কৃষ্টি কালচারটা আস্তে আস্তে ওখান থেকে কিন্তু আমাদের গড়ে উঠবে। আর যারা আমরা সচেতন আছি তারা অবশ্যই আমরা এই গ্যাস্ট্রিকের মেডিসিন, আমরা বিভিন্ন রকম কথায় কথায় শুধুমাত্র এই গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়া, কথায় কথায় শুধুমাত্র আমরা বিভিন্ন রকম মেডিসিন খাওয়া, একটু জ্বর হলে শুধুমাত্র অ্যান্টিবায়োটিক খাওয়া, একটু পেট খারাপ হলে আমাদের মেট্রিকফ্রাজিল খাওয়া, তাহলে এগুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এগুলো থেকে যদি আমরা বেরিয়ে আসি তাহলে দেখবেন যে প্রথম অবস্থা থেকেই আপনার পেটের যে প্রবলেমটা এটা কিন্তু আসলে সাধারণত হয় না। তো এই যে আমরা এভাবে চলতে চলতে একটা পর্যায়ে গিয়ে আমরা কি, যখন আমরা বেশি অসুস্থ হয়ে যাই, আমরা যখন বিভিন্ন রকমভাবে আমরা পেটের হজম প্রবলেমটা এটা ব্যাহত হয়, আমাদের 2-3 দিন অনেকের টয়লেট হচ্ছে না, অনেকের টয়লেট হচ্ছে তো হচ্ছে, শুধু বাথরুমে যাওয়া লাগছে, ঘন ঘন যাওয়া লাগছে, অনেকের শুধুমাত্র আমরা বিভিন্ন প্রবলেম তৈরি হচ্ছে। তাহলে এটার কারণে যখন আমরা একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যাচ্ছি, উনি কিন্তু আসলে আপনাকে নিয়ম বেঁধে দেন যে আপনি 1 মাস 2 মাস আপনি এই ওষুধগুলো খাবেন। সাধারণত পেটের সমস্যার কারণে প্রাথমিক অবস্থায় আপনাকে গ্যাস্ট্রিকের মেডিসিন দিয়ে থাকে, আপনাকে 1 মাস 2 মাস দিয়ে থাকে সাধারণত। তাহলে আপনি এই গ্যাস্ট্রিকের মেডিসিন যখন আপনি খাচ্ছেন, হয়তো কৃমির মেডিসিন আপনাকে দিতে পারে। তাহলে আমি যখন 1 মাস 2 মাস দেখছি যে খাওয়ার পরে বেশ ভালোই লাগছে, আপনি 10-15 দিন খান, ভালো লাগছে, আপনাকে হজমজনিত প্রবলেম ছিল এটা কিন্তু আপনার ভালো হয়ে যাচ্ছে, তখন কিন্তু আপনি বন্ধ করে দিলেন। দ্বিতীয়ত, আপনার এই যে আপনার 6 মাস পরে আবার সেম প্রবলেম যখন আপনার হচ্ছে, পেটের হজমজনিত প্রবলেম হচ্ছে, তখন আপনি আবারও ওই যে আপনার প্রেসক্রিপশন দেখে আবারও কিন্তু মেডিসিনটা কিনে কিন্তু আপনি আবারও কিন্তু খাচ্ছেন, আপনি হরহামেশাই খাচ্ছেন। এটা আসলে আপনি না, আমিও আমার ফ্যামিলিকেও কিন্তু আমরা এইভাবে কিন্তু দিয়ে থাকি। আসলে এটা না বোঝার কারণ কিন্তু হয়ে থাকে এটা। তাহলে
এই যে বিভিন্নভাবে এভাবে হওয়ার কারণে একটা পর্যায়ে গিয়ে আমাদের বিভিন্ন রকম ইনফেকশন হয়। ইনফেকশন হওয়ার কারণে কি ডাক্তার সাহেব আমাদের অ্যান্টিবায়োটিক প্রয়োগ করে। সাধারণত বাংলাদেশে এবং ইন্ডিয়াতে আমরা যে চিকিৎসা ব্যবস্থা যে প্রিসক্রিপশনগুলো আমরা দেখে থাকি সেটা এক ধরনের। আর গ্রিসের কথা আমি এক ভিডিওতে বলেছিলাম যে গ্রিসে তাদের এইচ পাইলোরি যখন ইনফেকশন হয়ে যায় তাদের যে মেডিসিন প্রয়োগের যে বিষয়টা তাদের কিন্তু একটা ভিন্ন ধরনের কেমন তারা চেষ্টা করে যে আসলে আজকে বাংলাদেশের আসলে যারা মেডিসিন বিশেষজ্ঞ তারা অনেকভাবে কিন্তু আপনাদের সচেতন করার চেষ্টা করছে, যে তারা বলার চেষ্টা করছে আপনি মেডিসিন বেশি দিন কিন্তু খাবেন না। হ্যাঁ, আপনি মেডিসিন বেশি খেলে কিন্তু প্রবলেম তৈরি হবে আপনার। সেক্ষেত্রে কিন্তু তারা বিভিন্নভাবে সচেতন মূলক আপনার বিভিন্ন রকম তারা কিন্তু লিখনির মাধ্যমে হোক, তারা কথার মাধ্যমে হোক, আপনাকে বলার মাধ্যমে হোক, বিভিন্নভাবে কিন্তু সচেতন করছে। তাহলে আমাদেরকে এই সচেতনতার দিকে আমাদেরকে খুব ভালোভাবে লক্ষ্য রাখতে হবে। তাহলে তাদের যেটা বলছিলাম যে তাদের মেডিসিন প্রয়োগটা কেমন, যদি কোনো ইনফেকশন জনিত কারণে, হ্যাঁ জানি যে আমরা অবশ্যই অ্যান্টিবায়োটিক খেতে হবে আমাকে, তাহলে তারা যেটা করে অ্যান্টিবায়োটিকের পাশাপাশি তারা কিন্তু আসলে প্রত্যেকটা অ্যান্টিবায়োটিকের সাথে তারা কিন্তু 250 গ্রাম কিন্তু দই দিয়ে থাকে এবং পাশাপাশি ভালো মানের প্রোবায়োটিকও দিয়ে থাকে। তাহলে তারা জানে যে এই আপনার অ্যান্টিবায়োটিক আপনার এইচ পাইলোরির কারণে হোক, আপনার কোনো ইনফেকশন জনিত কারণে হোক, আপনার যে কোনো আপনার ব্যাকটেরিয়া ভাইরাস আপনার শরীরে বাসা বেঁধেছে এটার কারণে হোক, তাহলে এটাকে দূর করার জন্য মাস্ট আপনাকে অ্যান্টিবায়োটিক প্রয়োগ করতে হবে, আপনাকে বিভিন্ন উপায় কিন্তু খেতে হবে। তাহলে যাতে করে তারা জানে যে অ্যান্টিবায়োটিক যদি আমরা খাই তাহলে আমাদের যে ভিতরে 3 ধরনের ব্যাকটেরিয়া আছে, ভালো, মন্দ এবং খারাপ, আসলে তারা চিনে না যে কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা আসলে মানে ভালো অবস্থা, মিডিলম্যান। তাহলে তারা কিন্তু টোটাল যে ব্যাকটেরিয়ার এনভায়রনমেন্টগুলো এগুলো কিন্তু পরিবেশটা কিন্তু নষ্ট করে দেয়। তাহলে এই পরিবেশটা নষ্ট করার কারণে তারা যেটা লক্ষ্য করেছে যে তাদের একটা শারীরিক যে আপনার ইনব্যালেন্স এটা কিন্তু তৈরি হয়। এই কারণে তারা অ্যান্টিবায়োটিকের পাশাপাশি তারা কিন্তু প্রোবায়োটিক এবং টক দই, 250 গ্রাম টক দই বা দই তারা কিন্তু দিয়ে থাকে গ্রিসের চিকিৎসা ব্যবস্থায়। এটা আমার জানা আছে, অন্য অন্য দেশ এটা করে, বর্তমান বাংলাদেশে অসংখ্য ব্যক্তি করছে। কিন্তু আমাদের এই চিকিৎসা ব্যবস্থার কারণে আমরা কিন্তু আমাদের যেই গ্যাস্ট্রিকের প্রবলেম, আমাদের আইবিএস রোগীদের প্রবলেম এখান থেকে কিন্তু আসলে আমাদের তৈরি হয়। যেটা আমরা বারবার করে বলার চেষ্টা করেছি যে আসলে এই যে এই জায়গাতে আপনার বিভিন্ন রকম প্রবলেম তৈরি হয়। তাহলে আসলে দেখেন যে আমাদের এই খাবারটা হজম করার জন্য মূলত আমাদের মুখে যখন আমরা খাবারটা নিই তখন কিন্তু হজমটা শুরু হয়ে যায়। বলা হচ্ছে তার আগে থেকে কিন্তু আমাদের শুরু হয়ে যায়। দেখেন যে আমরা যখন তেঁতুল দেখি তখন কিন্তু আমাদের জিভেতে অটোমেটিক্যালি পানি চলে আসে। আমরা যখন লোভনীয় খাবার দেখি তখন কিন্তু অটোমেটিক্যালি এক ধরনের আমাদের পানি কিন্তু আমাদের জিভেতে চলে আসে। তাহলে কিন্তু খাবারের ঘ্রাণ নেওয়ার সাথে কিন্তু আমাদের হজমের একটা সুসম্পর্ক রয়েছে। তো সেক্ষেত্রে আপনার অবশ্যই ওই যে লালাটা আসছে এটা কিন্তু হজম করার জন্য আপনার মানে আপনার অর্গানগুলোকে আপনার কিন্তু সিগন্যাল দিচ্ছে। তাহলে খাবারটা যখন আপনি নিচ্ছেন এটা আসলে সবার আসলে উচিত যে আসলে আমরা 3 বেলা সাধারণত বাঙালিরা খেয়ে থাকি। তাহলে আপনি 3 বেলা খান বা আপনি 2 বেলা খান বা 1 বেলা খান, আচ্ছা হাদিস কোরআন অনুপাতে আমরা অল্প অল্প করে খাওয়ার চেষ্টা করব। তাহলে এই যে আমরা যখনই আমরা কোনো খাবার খাবো অবশ্যই আমরা যেহেতু হজম প্রক্রিয়াটা আমাদের মুখ গহ্বর থেকে শুরু হয়, আমাদের এই গহ্বর থেকে শুরু হয়, মুখ গহ্বর থেকে, সেক্ষেত্রে আমরা খাবারটা নিয়ে আমরা অবশ্যই ভালো মতো চিবাবো। এটা কোরআন হাদিসে যেটা বলা হয়েছে আমাদেরকে 30-40 বার কিন্তু আল্লাহ রাসূল বলছেন চিবিয়ে আমাদের কিন্তু খেতে হবে। এটা আসলে পানি করে ফেলতে হবে। তাহলে কি হলো যে আপনার যে খাবারটা এটা প্রথমেই আপনার এখান থেকে হজম করার জন্য যে এনজাইমগুলো দরকার, যে আপনার উপাদানগুলো দরকার, এটা কিন্তু পেয়ে গেল সে। এরপরে যখন আমাদের পাকস্থলী হয়ে আমাদের খাদ্যনালী হয়ে আমাদের যখন স্টোমাকে আসলো, স্টোমাক থেকে আমাদের এই যে পেঁচানোর যে অংশটা দেখতে পাচ্ছেন, এই যে সাদা অংশটা, এটা কিন্তু বড় অন্ত্র বলে, আর এটা হচ্ছে ক্ষুদ্র অন্ত্র বলে। তাহলে এই যে এই জায়গাতে এসে এই পেঁচানো অংশগুলোতে এসে তারা কিন্তু এই জায়গাতে হজম প্রক্রিয়া শুরু হয়, এখানে কিন্তু হজম প্রক্রিয়া শুরু হয়। এখন যেটা হয় সেটা হচ্ছে এখানে কিন্তু প্রায়
মিলিয়ন মিলিয়ন কিন্তু ব্যাকটেরিয়া আছে যারা হজম করার জন্য তারা কিন্তু মেশিনের মতো কাজ করে। দেখেন যে একটা ফ্যাক্টরিতে আমরা দেখি যে আপনার যে কোনো ফ্যাক্টরি হোক না কেন, ওই ফ্যাক্টরিগুলোতে যখন আপনার যে কোনো জিনিস আপনার তৈরি করা হয় তখন দেখবেন যে এক এক জায়গাতে এক এক রকম কাজ করে। হ্যাঁ, কোনো জায়গার যদি আপনার মেশিন দুর্বল হয়ে যায়, কোনো যন্ত্রাংশ দুর্বল হয়ে যায়, অকেজো হয়ে যায়, তাহলে কিন্তু আসলে ওই প্রোডাক্টটা প্রোডাকশন করতে সঠিকভাবে কিন্তু সঠিকভাবে কিন্তু পারে না, এটা কিন্তু আসলে খারাপ হয়ে যায়। তো সেক্ষেত্রে এই প্রোডাকশন হাউসের যে আসলে যন্ত্রাংশগুলো, এগুলো যদি আপনার কোনো কারণে এটা নষ্ট হয়, কোনো প্রবলেম হয়, তাহলে অটোমেটিক্যালি কিন্তু ওই প্রোডাকশনটা সঠিকভাবে না হয়। ঠিক তদ্রূপ আমাদের যে পাকস্থলীতে, আমাদের যে স্টোমাকে, আমাদের যে অর্গানগুলোতে আমাদের হজম করার জন্য যে নাড়ি ভুঁড়ি এগুলো রয়েছে, আমাদের ব্যাকটেরিয়া রয়েছে, আমরা আসলে অ্যান্টিবায়োটিক খাওয়ার কারণে, আমার গ্যাস্ট্রিক ওষুধ খাওয়ার কারণে আসলে অটোমেটিক্যালি কিন্তু এগুলো আসলে ধ্বংসপ্রাপ্ত হয়ে যায়। এই ধ্বংস হওয়ার কারণে খাবারটা যাওয়ার কারণে তারা কিন্তু এই যে ব্যাকটেরিয়া যারা থাকে হজম করার জন্য, যে আসলে হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে, তারা কিন্তু হজম করার জন্য, যেহেতু আপনার ওই যে গ্যাস্ট্রিকের মেডিসিন অ্যান্টিবায়োটিক খাওয়ার কারণে, মানসিক স্টেজের কারণে, বিভিন্ন কারণে আমরা প্রবলেমটা তৈরি হয়েছে, সে কারণে কিন্তু হজমটা কিন্তু সঠিকভাবে কিন্তু করতে পারে না। হজমটা সঠিকভাবে করতে পারেন। তাহলে আমরা বললাম যে চিবিয়ে চিবিয়ে যদি আপনি খান, তাহলে ছোট আকারে যখন আসলো তখন কিন্তু আপনার যে স্টোমাকে এটা কিন্তু তারা নিতে পারবে। আপনার যতটুকু পরিমাণ ব্যাকটেরিয়া আছে, হ্যাঁ ধরলাম যে আপনার কম আছে, যারা আইবিএস রোগী, যারা পেটের প্রবলেম আছে তাদের কম আছে, তাহলে আপনার যদি আপনি খাবারটা একটু চিবিয়ে চিবিয়ে খেয়ে আপনি এভাবে আস্তে আস্তে আপনি খান, তাহলে দেখবেন যে আপনার কোনো খাবারই কিন্তু আপনার প্রবলেম আসলে হবে না। তাহলে আপনার এভাবে আপনার খাবারগুলো খেয়ে যেটা আমরা করি, আর আমরা কি করে সাধারণত দিলাম আর গিললাম। সেদিন এক মালয়েশিয়ায় এক ব্যক্তি গত লকডাউনে যেটা হয়েছে ওনার, যে আসলে শুধুমাত্র এই লকডাউনে বসতে খেয়েছে, মানে খাবার উপরে খেয়েছে। আমরা যেটা বাঙালি যেটা করি, যে আসলে আমরা খাওয়ার যে রুটিন আমরা 3 বার করে নিয়েছি। সকাল 10টার দিকে খেলাম, আবার আমাদের কোনো কাজ নেই, একটু বাইরে আড্ডা টাড্ডা দিয়ে আসলাম, আবার ওখানে চা বিস্কিট খেলাম, আবার চানাচুর খেলাম, আবার বাড়ি এসে 2টার সময় আবার 1টার সময় আবার কিন্তু খাওয়া দাওয়া করলাম, আবার খাওয়া দাওয়া কি করলাম, আবার শুয়ে পড়লাম। হ্যাঁ, তাহলে আপনার এই যে এভাবে কিন্তু আবার রাত্রে বিকেলের টো করে আপনার যে কাজগুলো আছে আমরা করলাম। হ্যাঁ, কারো বেকার আছে, ঘুরে শুধুমাত্র কোনো কাজ নাই, চা খাওয়া কাজ, বসে থাকা কাজ, তাহলে আবার রাত্রে 10টার সময় বাড়ি গিয়ে আবার 2টা খেয়ে দিয়ে আবার বিছানায়। তাহলে এই যে হজম, এভাবে কিন্তু হজম প্রক্রিয়া আমাদের প্রবলেম হচ্ছে। তাহলে এই যে এভাবে কিন্তু আমাদের আস্তে আস্তে আমাদের গ্যাস্ট্রিকের প্রবলেম, আমাদের হজমের প্রবলেম আমাদের তৈরি হচ্ছে। এখন আসি যে এই যে মেডিসিনের একটা কারণ, যে আসলে আইবিএস এর বা পেটের সমস্যায় আমাদের মেডিসিন একটা কিন্তু এটা একটা ফ্যাক্ট, আমাদের বিশাল একটা ফ্যাক্ট। সেক্ষেত্রে আমাদের গ্যাস্ট্রিক মেডিসিন অ্যান্টিবায়োটিক খাওয়ার ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে সতর্কতা অবলম্বন অবশ্যই করতে হবে। ধরেন আপনাকে ডাক্তারবাবু হয়তোবা তার জানা আছে, অথবা আপনার অর্থনৈতিক প্রবলেমের কারণে হয়তোবা, ধরেন যে আপনি, যেমন আমি দেখলাম যে আমার ফ্যামিলিতে দাঁতের প্রবলেম, তো দাঁতটা উঠানোর বা এটা একটু মানে উঠানোর প্রয়োজন আছে। তো সেক্ষেত্রে যাওয়ার পরে উনি কিন্তু আসলে অ্যান্টিবায়োটিক সাথে ফ্লাজিল দিল, হ্যাঁ, ফিলমেট। তো আসলে আমি সেখানে কিছু বললাম না। তো ফিলমেট দেওয়ার পরে আমি ভাবলাম যে ফিলমেটটা আসলে কেন, এটা আসলে তখন একজন বললো যে আসলে এটা যখন পেটটা খারাপ হতে পারে অ্যান্টিবায়োটিক খাওয়ার কারণে, গ্যাস্ট্রিক ওষুধ মেডিসিন তো দিয়েছেই, ব্যথার মেডিসিন আছে, এগুলো যেহেতু দাঁতে ব্যথা হতে পারে বা এটা আপনার একটু সময় লাগতে পারে, সেক্ষেত্রে ক্ষত তৈরি হয় ভেতরে। হ্যাঁ, তো এই যে আপনার, তো এই কারণে অ্যান্টিবায়োটিক, গ্যাস্ট্রিকের মেডিসিন এবং ব্যথা নাশক ওষুধ এগুলো দেওয়া হয়েছে এবং সাথে ফিলমেট দেওয়া হয়েছে। আমি হাসলাম। তো আসলে কি করলাম যে আমি সবকিছু নিলাম, নেওয়ার পর আমি কিন্তু একটা প্রোবায়োটিক নিলাম। একটা প্রোবায়োটিক নিলাম কি কারণে, যে আমি আসলে জানি যে আসলে এগুলো খাওয়ার কারণে আসলে একটা ইফেক্ট পড়বে, একটা প্রবলেম পেটে তৈরি হবে। সে কারণে কিন্তু ডাক্তার বাবু কিন্তু আসলে ফিলমেট লিখে দিয়েছে, আমি তার পরিবর্তে কিন্তু অ্যাক্টেরিয়া কিনলাম। এবং দেখেন যে মাত্র যেটা আসলে 15-20 টাকাতে সমাধান হয়ে যেত, সেখানে কিন্তু আমি প্রতিদিন 80 টাকার কিন্তু আমি একটা প্রোবায়োটিক গ্রহণ করালাম। এটা কেন? আমি জানি এখনকার 80 টাকা ভবিষ্যতে এটা 80 লাখ টাকায় দাঁড়াবে।
তাহলে এভাবে আপনাকে সচেতন হতে হবে। আবার অনেক ডক্টর আমরা দেখেছি, যেমন আমার লাইফে যেটা ঘটেছে সেটা হচ্ছে আসলে এটা না জানার কারণে হতে পারে। তো আসলে একজন গ্রাম্য ডক্টর, তো আসলে উনি আমাকে জ্বরের কারণে আমাকে 7 দিন 3 বেলা অ্যাজিথ্রোমাইসিন গ্রুপের মেডিসিন দিয়েছেন। তো অ্যাজিথ্রোমাইসিন গ্রুপের মেডিসিন দেওয়ার কারণে এটা 2000 মেবি 2 সালের দিকে, প্রায় 21 বছর আগে, 22 বছর আগে। তো এই যে 20 বছর আগে আমাকে অ্যান্টিবায়োটিক প্রয়োগ করার পরে কিন্তু ওই সময় কিন্তু আসলে গ্যাস্ট্রিকের মেডিসিনও দেয় নাই। হাস্যকর বিষয়, গ্যাস্ট্রিকের মেডিসিন দেয় না। তো সেক্ষেত্রে আমার অটোমেটিক্যালি কোষ্ঠকাঠিন্য দেখা দিল, আমার শারীরিক উইকনেস দেখা দিল, মানে একটা মারা যাওয়ার মতো অবস্থা। তো দ্রুত মেডিসিনগুলো একটা বন্ধ করে দিয়ে আসলে আমাকে বিভিন্ন ওখান থেকে আসলে রিলিজ দিয়ে আমার কিন্তু আসলে এই পায়ুপথের যে বিভিন্ন প্রবলেম এইগুলো তৈরি হয়ে গেছিল। তো সেক্ষেত্রে আল্লাহ আমাকে সুরক্ষা দিয়েছে ওখান থেকে। তো আসলে কি এভাবে ভুলের কারণ আমাদের ফ্যামিলিতে উদাহরণ দিয়ে এটা বললাম যে আসলে আমরা সচেতন আসলে আপনাকে হতে হবে। শুধুমাত্র যে আসলে ডাক্তারের উপর নির্ভর যে আপনি করেন, তাহলে আপনি এটা যদি নিজে না জানেন, তাহলে আসলে আপনি টাকা তো আপনার, তো খরচ তো আপনার হবে। তাহলে আপনাকে অবশ্যই সচেতন হতে হবে। আসলে হ্যাঁ, ডাক্তাররা লেখাপড়া করেছে, বিভিন্ন রকম তারা খরচ করে আজকে ডিগ্রি অর্জন করে আজকে তারা হাজার হাজার রুগী দেখছেন। হ্যাঁ, ওয়েলকাম, অবশ্যই তারা তো অবশ্যই আমরা বিশ্বাস করব। এরপর আপনাকে নিজেকেও একটু সচেতন হতে হবে, একটু জেনে নিতে হবে আপনাকে, যে আসলে একটু স্টাডি করতে হবে এই বিষয়গুলোর উপরে, তাহলে আপনি কিন্তু পেয়ে যাবেন। কারণ আজকে তো যুগটা হচ্ছে ইজি, যে আপনার খুব ইজি যুগ। তো সেক্ষেত্রে আপনি এটা কিন্তু জেনে নিয়ে সেভাবে কিন্তু আপনি ব্যবস্থাপনা নিতে পারবেন। অবশ্যই সেক্ষেত্রে মেডিসিনের বিষয়ে অবশ্যই সতর্ক থাকবেন। আর কৃমির মেডিসিন অবশ্যই আপনি সতর্ক হিসেবে খাবেন, এবং কৃমির প্রবলেমটা আপনি অবশ্যই পেটে কোনো সময় রাখবেন না, কারণ কৃমির মেডিসিন এরকম অনেক সময় অনেক প্রবলেম করে। আর আসলে না জেনে বুঝে শুধুমাত্র আপনি মেডিসিন খেয়ে গেলে অন্ধকারের মতো, হ্যাঁ, আর অথবা আপনি একজন ঘরোয়া আপনার ডক্টর আছে, হ্যাঁ, আপনি তার কাছে বারবার করে, আপনি একজন ফার্মেসিওয়ালা আছে, আপনি যে কোনো প্রবলেমের কারণে সেখান থেকে আপনি মেডিসিন কিনে খাচ্ছেন, হরহামেশাই খাচ্ছেন। একটা সরকারের নীতিমালা করছে অবশ্যই যে আসলে অ্যান্টিবায়োটিক যদি আসলে প্রেসক্রিপশন ছাড়া বিক্রি হয়, তাহলে কিন্তু তাকে 20,000 টাকা জরিমানা করবে। আমি বেশ কিছুদিন আগে একটা নিউজ দেখলাম। তাহলে এই ধরনের অসংখ্য এটা করছে এই কারণে যে আসলে প্রবলেম তৈরি হচ্ছে বিধায় কিন্তু এটা সতর্ক হচ্ছে। এটা ওয়েলকাম, এটা ওয়েলকাম, এটা ভালো একটা খবর। এটা বিদেশি যেমন আপনার প্রেসক্রিপশন ছাড়া কিন্তু মেডিসিন বিক্রি কিন্তু নিষিদ্ধ, সেক্ষেত্রে বাংলাদেশে হরহামেশাই কিন্তু এগুলো হচ্ছে। আসলে এটা একটা প্রবলেম। তাহলে আমাদের পেটের প্রবলেমটা একটা মেডিসিনের কারণে কিন্তু আমাদের হতে পারে। দ্বিতীয়ত যে কারণ আমাদের হতে পারে পেটের সমস্যা, আইবিএস, গ্যাস্ট্রিক গ্যাস, সেটা হচ্ছে আমাদের খাদ্য অভ্যাস। এটা ব্যাপক খাদ্য অভ্যাসটা আমাদের, এটা কি বলবো, যে আসলে আমরা দেখেছি যে যারা আইবিএস রোগী, আমরা প্রতিনিয়তই যাদেরকে ডিল করছি, যে শুধুমাত্র খাদ্য অভ্যাসটা পরিবর্তন করার মাধ্যম দিয়ে আমরা শতভাগ ব্যক্তির ক্ষেত্রে আমরা 80% রেজাল্ট পাচ্ছি। 80% মানে তার যে প্রবলেমটা, এটা কিন্তু অটোমেটিক্যালি কিন্তু সেরে যাচ্ছে। তাহলে আজকে আপনি কেন মেডিসিনের প্রতি আস্থা আনবেন? বিশ্বাস, হ্যাঁ, মেডিসিনটাকে আমার জরুরি অবস্থায়, আপনার অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি বলবো যে আপনি ঘরে বসে থাকেন, এমনি আপনার পাটা ভালো হয়ে যাবে। হ্যাঁ, আপনার রক্তক্ষরণ হচ্ছে, আপনার পায়ুপথে রক্তক্ষরণ হচ্ছে, আপনার মাসিকের কারণে রক্তক্ষরণ হচ্ছে, আপনার বন্ধই হচ্ছে না, 2-3 দিনে 5 দিনে বন্ধ হয়ে যাওয়ার কথা, বন্ধ হচ্ছে না, তাহলে আপনি কি এমার্জেন্সি অবশ্যই মেডিকেল আছে না, অবশ্যই আপনি যাবেন। কিন্তু আসলে মেডিসিন, এটা মনে করবেন এমার্জেন্সি সিচুয়েশনে মেডিসিন। আপনার জেনারেল আপনার পেটের সমস্যা আছে, আপনি খেয়ে এটার জন্য মেডিসিন না। সেক্ষেত্রে অবশ্যই এটা খেয়াল রাখবেন। খাদ্য অভ্যাস, যেটা বলছিলাম যে খাদ্য অভ্যাস, এটা পরিবর্তন করার মাধ্যম দিয়ে আমি 80% কিন্তু এই পেটের সমস্যাগুলো কিন্তু দূর হয়ে যায়, যদি আপনার কোনো জটিলতা আপনার না থাকে। সেক্ষেত্রে আমরা যে খাদ্য অভ্যাসগুলো বলেছি, খাদ্য অভ্যাসটা কেমন, আজকে দেখেন যে খাদ্য অভ্যাসটা আমাদের কেমন হয়েছে। যদি আপনার বাপ দাদার দিকে আপনি তাকান, তাহলে আপনি দেখতে পাবেন যে আসলে তাদের যে আসলে চাউলটা যেটা ছিল, মানে ধান থেকে তো আমরা চাউলটা পাই বাঙালিরা। তো আমাদের যে চাউলটা ছিল, তো সেক্ষেত্রে ওই চাউলটা কি ছিল, আমাদের অধিকাংশই ওই চাউলটা আমরা যারা খেয়েছি গ্রামে, সেটা হচ্ছে আমাদের নিজের বাড়িতে তৈরিকৃতই কিন্তু চাউল। তাহলে ওই চাউলের ভিতরে আসলে কোনো ধরনের কিন্তু আসলে
মানে প্রবলেম ছিল না, আপনার হজমের প্রবলেম ছিল না। তো সেক্ষেত্রে ওই ধানটা আমরা চাষ করার কারণে আজকে আমাদের ওই বাপদাদাদের আমাদের দেখি যে তাদের পেটের সমস্যা কিন্তু ছিল না, তাহলে ওইভাবে কিন্তু আমরা চাউলটা পেয়েছি। আবার এই গম আটা যেটা খায় আমরা কিন্তু আমরা দেখেছি আমার ছোট অবস্থায় আমরা যে গম চাষ করা হতো, এটা প্রতিনিয়ত গম চাষ করা হতো, ধান, গম, আলু, এরপর হচ্ছে আপনার মরিচ, এরপর হচ্ছে আপনার টমেটো, অর্থাৎ শাক সবজি যেগুলো প্রয়োজন হয়, হ্যাঁ, সব কিছুই আবার মা বোনেরা যেটুকু জায়গা থাকতো এ সবগুলোই কিন্তু আসলে আমি দেখেছি আমার গ্রামের বাড়ি, তো ওখানে সব কিছু কিন্তু করা হতো। অর্থাৎ বাইরে থেকে শুধুমাত্র মাছ যেটা হতো সেটাও মানে পুকুরে হতো, অর্থাৎ মাছেও আমি দেখেছি যে ওইরকম স্বাদ মাছের আমি আর জিন্দেগিতে পাই নাই। যে মাছের মাছ হয়েছিল প্রায় 1.5 কেজি, মেবি 2 কেজি মতো, তো ওই মাছগুলো নিয়েছিলাম কিছু। তো ওই মাছের যে স্বাদ, এই স্বাদ আমি আর ভুলতে পারি নাই। তো ওই মাছের স্বাদটা যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে যে ওই মাছে কোনো ধরনের কিন্তু কোনো কিছুই দেওয়া হতো না, অর্থাৎ ওখানে কোনো ধরনের মানে সার দেওয়া হয়নি, বিষ দেওয়া হয় নাই, ওখানে কোনো ধরনের ফিড প্রয়োগ করা হয় নাই, হ্যাঁ, কোনো কিছু দেওয়া হয় নাই। আবার দেখেন যে বাড়ির মুরগি ছিল, হ্যাঁ, আপনার বতক ছিল, ওই ডিমগুলো কিন্তু আমরা খেতাম। তাহলে সব কিছু কিন্তু আমরা বাড়িতে কিন্তু খেতাম। আবার দু একটু যেটা কিনা লাগতো এটাও কিন্তু ওই গ্রাম থেকে আশেপাশ থেকে কিন্তু এটা ম্যাক্সিমাম কিন্তু হয়ে যেত। তাহলে এই যে খাবারটা, এই খাদ্য অভ্যাসটা কিন্তু আসলে ওই আমাদের কিন্তু আগের 20 বছর আগে, 25 বছর আগে, বা 10 বছর আগে, বা আরো 30-40 বছর আগে কিন্তু এই ধরনের খাবারগুলো কিন্তু ছিল। তাহলে আজকে আমাদের যান্ত্রিক এই যুগের কারণে, আমাদের এই আধুনিকতার ছোঁয়ার কারণে আসলে খাদ্যটা যখন আসলে মানুষ বেশি হয়ে যায়, খাদ্যটা বেশি উৎপাদন করতে হবে, হ্যাঁ, আমাদের ইনকাম করতে হবে, তখন কিন্তু আগে বছরে একবার ধান হতো, 2বার ধান হতো, এখন কিন্তু আসলে সারা বছরই কিন্তু ধান ফলানো যায় বা ফসল ফলে কিন্তু আসলে আমাদের সোনার জমিতে। তো সেক্ষেত্রে সরকার অবশ্য নিয়ম করছে যে আসলে যে জমিটা পরস্পর 3 বছর আবাদ করা হবে না, ওই জমিটা কিন্তু সরকার কিন্তু নিয়ে নেবে। অর্থাৎ ভালো একটা সংবাদ যে আসলে আমাদের জন্য, যে পতিত রাখা যাবে না জমি, হ্যাঁ, পতিত রাখা যাবে না। আসলে আমরা যদি আমাদের নিজের খাবারটা নিজের ঘর থেকে আমরা নিয়ে আসতে পারি, তাহলে আসলে একদিকে টাকা সে পাই, ভালো জিনিসটা কিন্তু আমরা পাই। তো নিউজটা দেখে ভালো লেগেছে যে আসলে আপনি পতিত রাখবেন না জমি, তাহলে ওখান থেকে ওই খাবারটা কিন্তু আমাদের সংগ্রহ কিন্তু হয়ে যায়, সারা বছরের খাবার কিন্তু হয়ে যায় তো আমাদের। তাহলে আজকে দেখেন যে আসলে আমাদের বর্তমানে যে খাদ্য অভ্যাস, এটা কিন্তু আসলে টোটাল কিন্তু পরিবর্তন হয়ে গেছে। আমাদের চাউলটা আমরা কিনে খাচ্ছি, আমরা আটাটা আমরা কিনে খাচ্ছি, আমরা দুধটা এটা কিনে খাচ্ছি, আমরা আলুটা কিনে খাচ্ছি, আমরা যে শাক সবজি এটা কিনে খাচ্ছি, মাছ মাংস এগুলো কিনে খাচ্ছি, হ্যাঁ, বিভিন্ন রকম কিনে খাচ্ছি। কেমন কিনে, যখন আজকে চাউলের যে বিষয় আমার ফেসবুকে আমি দেখতে পাবেন, আমার ওখানে ভিডিও আমার আপলোড করা আছে, একজন ব্যক্তি শেয়ার করা আছে যে আসলে আমাদের যে চাউল, এটা আসলে প্লাস্টিক দিয়ে কিছু কেমিক্যাল দিয়ে কিন্তু চাউল বানাচ্ছে। তাহলে আপনি যে দোকান থেকে চাউলটা কিনছেন, আপনি কি মনে করবেন যে আসলে এই চাউল খেয়ে আপনার পেট ভালো থাকবে? আপনার কিন্তু পেট ভালো থাকবে না। আচ্ছা, যে আটাটা আমাদের আমরা কিনছি প্যাকেটজাত, আসলে এটা কিন্তু ভালো? আসলে দেখেন যে আসলে বাংলাদেশে যে গমটা উৎপাদন হয়, এটা বাঙালিদের একদিনের সকালে নাস্তা, একদিনের খাবার। তাহলে আপনার এই যে আপনার গম থেকে, আটা থেকে আপনার পাউরুটি, বিস্কুট, চানাচুর, বিভিন্ন রকম কিন্তু প্রসেস ফুড আমাদের তৈরি করা হচ্ছে শুধুমাত্র আটা দিয়ে। তাহলে এতগুলো আটা আসছে কোথায় থেকে? আপনি একটা চিন্তার বিষয় না? আমরা অনেক ভিডিওতে বলেছি যে আসলে এই গমটা, এই আটাটা আসছে কোথা থেকে। তাহলে আসলে আমাদের বিভিন্ন রকম বিদেশ থেকে, ইউক্রেন থেকে, অন্য দেশ থেকে এগুলো সংগ্রহ করে আসলে নিম্নমানের যে পচা গমটা, আপনার পোকা খাওয়া যে গমটা, এটা আসলে প্রসেসিং করে কিন্তু মেশিনে যে উপরের আবরণটা এটা ছিলে দিয়ে, এটা আসলে যাতে সময় ধরে থাকে, এটার জন্য আসলে প্রসেসিং করে কিন্তু আপনার এই যে প্যাকেটজাত করে। তাহলে এই আটা খেয়ে আপনি ভালো থাকবেন? আবার দেখা যায় রেডি রুটি, বাবা, রেডি রুটি পাওয়া যাচ্ছে, আপনার কি খোলায় দিবেন, আপনার তাপ দিবেন, আপনার রুটি হয়ে গেল। তাহলে আসলে আপনার এই যে বিভিন্ন রকম যে রেডি রুটি, এটাও যদি আপনি খান, তাহলে কি আপনি আসলে ভালো থাকবেন? তাহলে এভাবে আসলে আমরা যে মাছটা, এই মাছটা আমার আমার ভিডিওতে দেওয়া আছে যে আসলে মাছে আপনার যে পরিমাণ আজকে ফিড দিয়ে আজকে খাওয়ানো হচ্ছে, এই ফিডটা
একটা গবেষণায় একজন আসলে রসায়ন বিভাগের একজন অধ্যাপক ঢাকা বিশ্ববিদ্যালয় উনি বলছেন যে আসলে মানুষের দেহে ক্রোমিয়ামের মানে তাদের ভিতরে মানে পরীক্ষা করার পরে যে ফিডটা খাওয়ানোর পরে পরীক্ষা চালাইছেন, তো সেখানে ক্রোমিয়ামের মাত্রা পাইছেন হচ্ছে আপনার এত পরিমাণ বেশি। এই ক্রোমিয়ামটা যেটা তৈরি হয় মুরগি বা আপনার মাছে বা মুরগিতে ফিডের কারণে খাওয়ার কারণে, তো এই এই ক্রোমিয়াম ধাতুটা এত খারাপ, এত বাজে জিনিস, একটা ভিডিও আমি পরবর্তীতে দেওয়ার চেষ্টা করব, এত মারাত্মক খারাপ পয়জন যে আসলে এই খারাপ পয়জনটা আসলে আপনার সাধারণ যে আমরা টেম্পারেচার যে রান্না বান্না করি এই আগুনে কখনোই এটা আসলে নষ্ট হবে না, কখনো নষ্ট হবে না। কারণ ওখানে আসলে ক্রোমিয়ামের বৈশিষ্ট্যটা হচ্ছে এটা যে ক্রোমিয়াম ধাতুকে আপনি নষ্ট করতে হলে প্রায় 2900 ডিগ্রি তাপমাত্রা প্রয়োগ করতে হয়। তাহলে এখন দেখি যে আসলে আমাদের যে কামারগুলো আমাদের লোহা যে গরম করে যে তারা বিভিন্ন রকম আসলে মানে বিভিন্ন রকম মানে তার ইচ্ছা মতো বাঁকায়, তো এটার তাপমাত্রা কত জানেন? এটা হচ্ছে 1800। তাহলে এই 1800 ডিগ্রি তাপমাত্রায় সে কিন্তু ওই লোহাকে আগুন দিয়ে গরম করে কিন্তু ইচ্ছা মতো কিন্তু সেভাবে ইচ্ছা মতো বাঁকায়। তাহলে ওই মাছে ফিড খাওয়া যে মাছগুলো, ফিড খাওয়া যে আপনার মুরগিগুলো, হ্যাঁ, এগুলোতে আসলে যে ক্রোমিয়াম ধাতুটা থাকে এটা আপনি বিশ্বাস করবেন না। আমার বাসায় প্রায় 2016 সাল থেকে আমি যখন দেখেছি এই বিষয়টা, আমি একটা মেশিন ব্যবহার করি চায়না থেকে, তো সেই মেশিন দ্বারা যখন ওইটা আপনি বের হয় ওই ক্রোমিয়াম ধাতুগুলো তার বক্তৃতার পরিপ্রেক্ষিতে, এই ক্রোমিয়াম ধাতুটা আগুনে ধরলে কিন্তু পুড়ে না। পুড়বে কেন? যে আপনাকে তাকে নষ্ট করতে হলে 2900 ডিগ্রি তাপমাত্রা প্রয়োগ করতে হবে। তাহলে আসলে আমরা যে ফিড খাওয়ার যে মুরগিগুলো খাচ্ছি, আমরা মাছটা খাচ্ছি, আসলে কি আপনি ভালো থাকবেন? আপনি কিন্তু আসলে ভালো থাকতে পারেন না। আসলে আমাদের দেহটা, আমাদের স্টমাকটা আল্লাহ তাআলা আমাদের এটা স্ট্রং করার কারণে আমরা কিছুটা ভালো আছি, কিন্তু আসলে ভালো থাকার কথা না। আবার দেখেন যে কয়েকদিন আগে একটা ভিডিও দেখলাম যে চিংড়ি মাছ, হ্যাঁ, গলদা চিংড়ি, বড় মাছগুলো প্লাস্টিক দিয়ে বানাইছে। আস্তাগফিরুল্লাহ, প্লাস্টিক দিয়ে কিন্তু আসলে এই যে মাছগুলো আপনার তৈরি করছে। আবার অসংখ্য দোকানে প্লাস্টিকের মাছ পাওয়া যাচ্ছে, প্লাস্টিকের চাউল পাওয়া যাচ্ছে। হ্যাঁ, তাহলে আসলে এই মাছ মাংস এই যে আমরা কৃত্রিম ভাবে কিন্তু আমিষের চাহিদা মেটানোর জন্য আসলে আমাদের বিভিন্ন ভাবে কিন্তু এই যে মাংস তৈরি করছে। হ্যাঁ, তাহলে আজকে আমরা আছি কোথায়? তাহলে যেটা বলছিলাম যে এই খাদ্য অভ্যাস, এই খাবারগুলো আসলে দেখেন যে এভাবে কিন্তু আমরা প্রবলেম তৈরি হচ্ছে। হ্যাঁ, তাহলে আপনার এভাবে যদি আমরা বলি যে তেলের কথা যদি আমরা বলি তেলের কথা যদি আমরা বলি, তাহলে আসলে তেল নিয়ে আসলে আসলে আমরা মিডিয়াতে অনেক কিছু দেখি যে আসলে তেলটা আমি সেদিন যে আসলে অনেকের পেটের সমস্যা, তো অনেকে আমরা শুধুমাত্র তেলটা পরিবর্তন করে কিন্তু সে কিন্তু পেটের সমস্যা কিন্তু গ্যাস্ট্রিক যাদের প্রবলেম আছে এটা কিন্তু বার হয়ে গেছে, আর গ্যাস্ট্রিক মেডিসিন খাওয়া লাগে না। তাহলে তেলটা অবশ্যই এটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আপনি ভালো মানের আপনি ঘানে থেকে সরষের তেলটা আপনি কিনতে পাচ্ছেন না, কিন্তু আপনার অসংখ্য দেখবেন যে আশেপাশে অনেক মেল আছে যেগুলোতে তেল ভাঙায়, আপনি সরাসরি গিয়ে ওখানে থেকে আপনি, হ্যাঁ, সাদা সরষে বা সরষের কোয়ালিটি থাকে বিভিন্ন রকম, হ্যাঁ, আপনার তো ওখানে কেমিক্যাল মিক্স করছে না, এটা তো নিশ্চিত, পামল তো আর মিক্স করছে না। তাহলে ওই জায়গা থেকে, বিশ্বস্ত জায়গাগুলো থেকে আপনি তেলটা খান, দেখবেন যে আপনার পেটের সমস্যা হবে না। আসলে খুব যে দামের তফাৎ এরকম না। আপনার সরষের তেল কিনছেন প্রায় 190 টাকা লিটার, হ্যাঁ, আপনি ওগুলো তেল কিন্তু 200 টাকা, 205 টাকা, সর্বোচ্চ 210 টাকা কিন্তু পাওয়া যাচ্ছে। তাহলে আপনি ওই জায়গাগুলো থেকে আপনি তেলটা কালেক্ট করে আপনি ওইটা ব্যবহার করেন। আর এই যে প্রসেসিং যুক্ত তেল, আমরা সোয়াবিন তেল আমরা আসলে কিভাবে হচ্ছে না হচ্ছে এটা আমরা জানছি না, বুঝছি না। তাহলে ওই তেলটা খাওয়ার কারণে আজকে আমাদের বিভিন্ন রকম আমাদের পেটের হজমজনিত আমাদের গ্যাস্ট্রিকের সমস্যা কিন্তু তৈরি হচ্ছে। তাহলে এই খাদ্য অভ্যাস অবশ্যই দেখেন যে আসলে আগের ক্ষেত্র কি আর এখন বর্তমানে আমরা খাচ্ছি কি। আবার এ ধরনের আমরা বিভিন্ন রকম যেই খাবারগুলো আমরা বাইরে দেখি যে অনেকে নাস্তা করে, আসলে দেখেন যে কি পরাটা নাস্তা করে, আবার ডিম পোস্ট খায়,
আবার দেখেন যে বিভিন্ন রকম হোটেলে যেগুলো খাওয়া হয় আসলে কিসের যে মাংস দিচ্ছে আল্লাহ পাকই জানে। অনেকে মিডিয়াতে আমরা দেখি যে কুকুরের মাংস কিন্তু অনেক সময় পাওয়া যায়। সেক্ষেত্রে আপনি কেন স্ট্যাটাস বজায় রাখার জন্য সে খেতেই হবে গরুর মাংস, মাংস দিয়ে খেতে হবে। আপনি যদি খেতেই হয় আপনি শাকসবজি, আপনি সর্বোচ্চ একটা মাছ দিয়ে খান না। যদিও ভেজাল, ভাতে ভেজাল, আপনার মাছে ভেজাল, আপনি ডিমেও কিন্তু ভেজাল। হ্যাঁ, কারণ ডিমেও কিন্তু আসলে এটা কেমিক্যাল দিয়ে তৈরি করছে বর্তমানে। তাহলে আপনি এই যে এই খাদ্যাভ্যাস, এটা আগে ছিল একরকম আর এখন বর্তমানে হয়ে গেছে অন্যরকম। তাহলে এই খাদ্যাভ্যাসের কারণেও কিন্তু আসলে আমাদের পেটে যে বিভিন্ন রকম প্রবলেম, এটা কিন্তু আসলে সমস্যা তৈরি হচ্ছে। অনেকে দেখেন যে আসলে যখন আমাদের কাছে পরামর্শ নিয়ে মেডিসিন খাওয়া, আমরা কিছু পরামর্শ দিই, পাশাপাশি কিছু মেডিসিন দিই, দু একদিন পরে বলে যে আমার তো আসলে কিছুটা আরাম হচ্ছে, তো ফুললি তো ভালো হচ্ছে না আমি। আপনার ভালো হবে কিভাবে? আপনি 10-12 বছর 20 বছর থেকে আপনার প্রবলেম, হ্যাঁ, আপনি তো প্রবলেমটা তৈরি করে রেখেছেন আপনার ভিতরে, কারণ আল্লাহ তাআলা তো এমনি দেয় নাই। কারণ আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন জহরুল ফাসাদু ফিল বারি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলে স্থলে যা কিছু ঘটে এগুলো নিজের হাতের কামাই, নিজের হাতের কামাই এগুলো, অর্থাৎ নিজের কর্মের কারণে এগুলো হয়েছে। কর্মের কারণে হচ্ছে না এটা, আল্লাহর কথা অবাস্তব। আবার আল্লাহ তাআলা অন্যত্র বলছেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, সেই ব্যক্তিকে, সেই জাতিকে আমি ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করি না যতক্ষণ পর্যন্ত সে নিজেকে পরিবর্তন করার চেষ্টা না করে। তাহলে আমাদের খাদ্য অভ্যাস অবশ্যই পরিবর্তন করতে হবে। খাদ্য অভ্যাস আগের অবস্থা আমাদের ফিরে যেতে হবে। হ্যাঁ, আগের অবস্থানে যদি আমরা ফিরে না যাই তাহলে আমরা এই খাবারগুলো আমরা খেতে থাকি। এরপরে শাকসবজির কথা আমি বললাম। আসলে দেখেন যে অনেকে মাছ মাংস নিয়ে আবার ফ্রিজে রাখে, ডিম নিয়ে ফ্রিজে রাখছি। তাহলে আসলে এগুলো, ফ্রিজ তো একটা বিষ বর্তমানে। ফ্রিজ, হ্যাঁ, কিছু খাবারের জন্য আমাদের ফ্রিজটা ঠিক আছে, আপনি টক দই রেখে আপনি খেলেন, আপনি কিছু জিনিস আপনি যেগুলো এগুলো খেতে পারেন। কিন্তু আসলে আজকে অলিগলিতে বাজার, অলিগলিতে আজ মাছ মাংস সবকিছু পাওয়া যায়, প্রতিদিন পাওয়া যায়। তাহলে আপনি অন্তত সেই খাবারগুলো চেষ্টা করেন। আপনার গ্রামে যারা পুকুর রয়েছে সেখান থেকে খাবারগুলো কালেক্ট করেন। আপনার যেগুলো যে জমিটা রয়েছে আবাদি অনাবাদি, সেটা আপনি আবাদ করে সেখান থেকে আপনার চাউলটা সংগ্রহ করেন, আপনি গমটা সেখান থেকে সংগ্রহ করেন। হ্যাঁ, আপনার ডিমগুলো সেখান থেকে কালেক্ট করেন, ন্যাচারালি কালেক্ট করার চেষ্টা করেন। অসংখ্য খামার হয়েছে আপনার, মুরগির খামার হয়েছে, মুরগির খামার বলতে আপনার দেশি মুরগির খামার হয়েছে, এরপরে হচ্ছে বতকের খামার হয়েছে, যেগুলো আসলে ন্যাচারাল। আমি সেদিন গোদাগাড়িতে এক জায়গায় দেখলাম যে আসলে বিশাল একটা খামার, হ্যাঁ, সেখানে আসলে বতকের খামার, মানে তারা ন্যাচারালি, মানে কোনো কিছু তারা খাবার দেওয়া হয় না, সে মাঠে চড়ছে, ঘাস দোবড়া খাচ্ছে, পুকুরে খাচ্ছে। তাহলে ওদের ডিম যদি আপনি খান কোনো প্রবলেম আপনার হবে না, তাদের মাংস যদি খান কোনো সমস্যা আপনার হবে না। তাহলে আপনার এই খাদ্যাভ্যাসটা আগের স্টাইলে আমাদের ফিরে যেতে হবে, তাছাড়া আমাদের কিন্তু পরিত্রাণের কিন্তু উপায় নাই। আরেকটা যেটা কারণ আমাদের পেটের সমস্যা তৈরি হয় সেটা হচ্ছে মানসিক চাপ, মানসিক স্ট্রেস। বর্তমানে দেখেন যে আসলে আমরা বাংলাদেশে বেকারত্বের হারটা বেশি, কারণ একজন মাস্টার্স অনার্স পাস করার পরে, গ্র্যাজুয়েট কমপ্লিট করার পরে সে আসলে সব কাজ কিন্তু করতে পারে না। কিন্তু এটাও আপনাকে মনে রাখতে হবে যে আপনার সিচুয়েশন আপনাকে বাধ্য, কারণ আপনার কোটা আছে 100 জন, আপনার সেখানে 100 জন কোটা আছে 100টা, আপনি পরীক্ষা দিয়েছেন 1 লাখ, তাহলে আপনার 99,900 ব্যক্তি এই জায়গাতে আউট হবে অটোমেটিক্যালি, কারণ আপনার তো ওই জায়গাতে কোটা নাই, অবস্থান নাই। তাহলে আপনি কিভাবে নিবে আপনাকে? সেক্ষেত্রে আপনি শো ট্যালেন্ট যারা, তারাই কিন্তু ওই জায়গায় অবস্থান করতে পারবে। সেক্ষেত্রে আমাদের যে এই বেকারত্ব, মানসিক চাপ, এটা আসলে বেকারত্বের কারণেই আমাদের প্রবলেম তৈরি হয়, বা আমাদের করোনাকালীন একটা বিপদ গেছে, এটা আসলে আমাকে মেনে নিতে হবে। আর বিভিন্ন রকম আসলে প্রেম জড়িত কারণে হতে পারে, ফ্যামিলির কারণে হতে পারে, হ্যাঁ, আপনার বিভিন্ন কারণে আসলে আমাদের এই মানসিক স্ট্রেসটা কিন্তু আসলে চলে আসে। মেন হচ্ছে আপনার টাকা পয়সার কারণেই কিন্তু স্ট্রেসটা বেশি। তাহলে আসলে আপনি হয়তো ধনী হতে চেয়েছিলেন, দ্রুত ধনী হতে চেয়েছিলেন, আপনি একটা ইনভেস্ট করে ফেলেছেন, আপনি বড় অঙ্কের একটা লোন নিয়েছিলেন, হ্যাঁ, আসলে সেই জায়গায় আপনি পারেন নাই, অথবা আপনি বড় একটা আশা করেছিলেন, সেই আশাটা নিরাশা হয়ে গেছে আপনার, অথবা আপনার ব্যবসায় আসলে বিশাল পরিমাণ আপনি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, আপনার ফ্যামিলিতে যাকে ভালোবাসতেন, হ্যাঁ, সে হয়তো দূরে চলে গেছে, আপনার ওয়াইফ চলে গেছে, অথবা আপনার হাজবেন্ড চলে গেছে, অথবা আপনার ছেলেটা মেয়েটা মারা গেছে, হ্যাঁ, অথবা আপনার
জামাইটা মারা গেছে, অথবা আপনার মেয়েটা মারা গেছে, আপনার ছেলেটা মারা গেছে, আপনার আদরের যে সন্তান সেগুলো চলে গেছে, হ্যাঁ, আপনার স্বামীটা মারা গেছে, বিভিন্নভাবে হতে পারে। আমাদের বিভিন্ন কারণে কিন্তু আমাদের অ্যাংজাইটি, আমাদের বিভিন্ন কারণে মানসিক স্ট্রেস বিভিন্ন কারণ হয়ে থাকে। কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে আসলে অসংখ্য নবী রাসূল আছেন, তারা কিন্তু আসলে অনেক কষ্ট করেছে, খাবার পায় নাই, দিনকে দিন খাবার পায় নাই, তাদের বাপ মা ছিল না। তাহলে স্বয়ং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিন্তু ইয়াতীম ছিলেন। তাহলে আপনাকে ভাবতে হবে যে আসলে আপনার অসংখ্য বাড়ির পাশে দেখেন যে একটা বস্তিতে তারা বসবাস করছে, একটা উপরে একটা মানে শুধুমাত্র পলিথিন দিতে বসবাস করছে। তাহলে এই শীতে যে আসছে আমাদের, এই শীতে তাদের কি অবস্থা, তাদের যখন বৃষ্টি হয় তখন কি অবস্থা, তাদের ঝড় যখন আসে তখন কি অবস্থা। তাহলে তা আপনি তো দেখতে হবে যে আপনার অনেকের চোখ নাই, কান নাই, আপনার অনেকের শুনতে পায় না, হ্যাঁ, শ্রবণ শক্তি নাই। তাহলে আপনি একটু তাদেরকে দেখে শুকরিয়া আদায় করবেন না? তাহলে অবশ্যই আমাদেরকে অল টাইম আমাদেরকে নিচের দিকে দেখতে হবে। আর আমরা যতই গ্র্যাজুয়েট কমপ্লিট করা হোক না কেন, আপনাদের প্রতি আমাদের রিকোয়েস্ট থাকবে যে আপনি যে কোনো একটা কাজে লেগে পড়বেন, যে কোনো একটা কাজে লেগে। আজকে অনলাইনের যুগ, আপনি একটু সার্চ দিলে, আপনি একটু ব্রেনটা যদি আপনি খোলা রাখেন, তাহলে দেখবেন যে আপনার অনেক কাজ কিন্তু আপনি পেয়ে যাবেন। তাহলে আপনি কোনো কাজকে আপনি ছোট মনে করবেন না, আপনি শুরু করতে পারেন। যে কোনো একটা বাড়িতে একটা ছাগল নিয়ে শুরু করতে পারেন, আর কিছু মুরগি নিয়ে শুরু করতে পারেন, হ্যাঁ, কিছু আপনার যারা মেয়েরা রয়েছে তাহলে আপনি সেলাই মেশিন শিখে নিয়ে ওইটা দিয়ে শুরু করতে পারেন, হ্যাঁ, আপনি যে কোনো একটা নতুন বিষয় যেটা আপনার অ্যাভেলেবল আছে সেটা আপনি অনলাইনে বিক্রি করতে পারেন। তাহলে আপনার আজকের বর্তমান যুগটা কিন্তু আসলে আপনি শুধুমাত্র চাকরির জন্য যে পড়ে থাকবেন, আপনার লাইফটা নষ্ট করে দিবে এমনটি না। আপনি চাকরি, হ্যাঁ, আপনার যারা আপনার ফ্যামিলি দেখা যাচ্ছে, আপনার বাবা ভালো একটা অবস্থানে আছে, হ্যাঁ, আপনার দুলাভাইটা একটা ভালো অবস্থানে আছে, আপনার বড় ভাইগুলো একটা ভালো অবস্থানে আছে, আপনাকেও সেইভাবে তৈরি করার চেষ্টা করছে। কিন্তু আসলে কপালে যদি না থাকে আপনি কি করবেন? আপনি চেষ্টা করছেন, আপনি পাশাপাশি আপনি কৌশলী হয়ে আপনি একটা পাশাপাশি একটা কাজ করার চেষ্টা করেন। দেখবেন যে আপনার যখন হাতে টাকা থাকবে, হ্যাঁ, তখন দেখবেন যে আপনার আসলে এই পেটের প্রবলেমটা, এই এই সমস্যাটা আর সমস্যা আপনার মনে হবে না। অসংখ্য ব্যক্তিকে আমরা দেখেছি, সেদিন বলেছেন যে একজন ব্যাংকার আসলে চাকরি শেষের দিকে 6 লক্ষ টাকা লাগবে, হ্যাঁ, তার আসলে এজ শেষ হয়ে যাচ্ছে, আসলে আমার কাছে চিকিৎসা নিচ্ছিল, চিকিৎসা নিতে 1 মাস পরে তার কিন্তু জবটা আল্লাহর মধ্যে হয়ে গেছে, টাকাটা লাগে না, এমন একটা জায়গাতে ব্যাংকে কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, তো আসলে এই যে 1 মাস 1.5 মাস আমার কাছে খাওয়ার পরে, তার এই যে চাকরিটা হওয়ার পরে তার যে অর্থনৈতিক অবস্থা ক্রাইসিসটা ছিল, এটা ভালো হওয়ার কারণে সে বিয়ে শাদী করেছে, দাম্পত্য জীবনে সেও সুখী। আবার দেখেন যে টাকা পয়সার কারণে সে কিন্তু আসলে সব দিক দিয়ে হ্যাপি, এবং আইবিএস কিন্তু তার সেইভাবে প্রবলেম কিন্তু আসলে নাই। তাহলে মানসিক চাপ এটা কিন্তু কম। আর একটা কারণ মানসিক চাপ হয় আসলে আমাদের বর্তমানে আইবিএসটা বা এই পেটের যে সমস্যাটা, যখন আপনার কোনো কিছু ধরা পড়ছে না, এটা ভালো হবেন না এ কথা যখন আপনাকে ডাক্তার বলছে, তখন আপনার মাথা কিন্তু নষ্ট, নেগেটিভিটি। তো সেক্ষেত্রে আসলে আপনার ডক্টররা তো আসলে মানে তাদের তো একটা রোলস থাকে, মানে কিছু কিছু চিকিৎসা আপনাকে বুঝতে হবে যে আসলে চিকিৎসা তো পৃথিবীতে এক ধরনের নাই, একাধিক চিকিৎসা ব্যবস্থা রয়েছে। আপনার 100+ উপরে চিকিৎসা ব্যবস্থা আছে, আপনি কল্পনা করতে পারবেন না যে আসলে কোন চিকিৎসা ব্যবস্থা আপনি ভালো হবেন। তবে যে অ্যালোপ্যাথি বা আপনার মেডিকেল যে ট্রিটমেন্ট, এটা হচ্ছে এমার্জেন্সি সিচুয়েশনের কারণে ট্রিটমেন্ট। তো সেক্ষেত্রে আপনাকে যে রোগটা একভাবে ভালো হচ্ছে না, আপনি অন্যভাবে ট্রাই অবশ্যই করবেন। আপনি এটা অবশ্যই আপনাকে সার্চ করবেন, আপনি অবশ্যই গবেষণা করবেন যে আসলে আপনি ট্রাই অবশ্যই অপশনগুলো বেছে নেবেন। তাহলে দেখবেন যে আপনার ওই ধরনের জটিলতা কিন্তু আপনার কিন্তু হবে না। সেক্ষেত্রে অবশ্যই এই বিষয়গুলো আপনি খেয়াল রাখবেন। এই বিষয়গুলো যদি আপনি খেয়াল রাখেন, তাহলে দেখবেন যে আপনার সমস্যা কিন্তু হচ্ছে, মানসিক চাপগুলো স্টেজ কমে যাচ্ছে। আর মানসিক চাপ আসলে এটা আসলে আপনি হয়ে যায়, এটা যে কোনো কারণে হয়ে যায়। আসলে মানসিক চাপটা অবশ্যই আপনি কমাতে হবে, আপনার সুন্দরভাবে মানসিক রিলিজ থাকতে হবে। এটার জন্য আসলে বিভিন্ন রকম এক্সারসাইজ আছে, আপনার শ্বাসের ব্যায়ামটা নিতে পারেন। এরপর হচ্ছে আপনার
বিভিন্নভাবে আপনার ভালো জায়গাতে ঘুরতে যেতে পারেন। হ্যাঁ, আপনি অধিক সময় ঘুমিয়ে থাকবেন না। হ্যাঁ, মানসিক অবস্থাটা অল টাইম আপনাকে যার সঙ্গে ভালো লাগে তার সঙ্গে একটু রিলেশন করবেন। হ্যাঁ, আপনি মন খুলে কথা বলবেন। আপনার বাবা মা আছে পৃথিবীতে আসলে কাছের মানুষকে এনে তাদের সঙ্গে আপনি মন খুলে কথা বলবেন, আপনার প্রবলেমটা খুলে বলবেন, দেখবেন যে একটা সমাধান কিন্তু হয়ে যাবে। সবচেয়ে বড় বিষয় আল্লাহর কাছে আপনি বলবেন, আপনি চোখের পানি ছেড়ে দিয়ে বলবেন। যে সময় সবাই ঘুমিয়ে থাকে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে রাত্রে আপনি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে চাইবেন, দেখবেন যে আপনি আল্লাহ আপনাকে দিবে। চোখের পানি ফেলে আপনি অন্ধকারে চাইবেন, আল্লাহ আপনাকে দেখবেন যে একটা পথ বাছিয়ে দেবে। আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ তুমি একটা ভালো একটা পথ দাও, দেখবেন যে আপনি পেয়ে যাবেন, সঠিক পথ পেয়ে যাবেন। তাহলে মানসিক চাপটা অবশ্যই আপনাকে রিলিজ করতে, মানসিক চাপ রিলিজ যদি আপনি না করেন তাহলে আপনার এই খাবারের সময় যেটা হয় সেটা হচ্ছে আমাদের এই যে খাদ্যনালী এগুলোতে আপনার টাইট হয়ে যায়, মানে পাকস্থলী টাইট হয়ে যায়। আমাদের যে বিভিন্ন রকম যে অর্গানগুলো আছে এগুলো টাইট হয়ে যায়, খাদ্যনালীগুলো টাইট হওয়ার কারণে হজমটা ঠিক মতো কিন্তু হতে পারে না। সেক্ষেত্রে আমাদের বিভিন্ন রকম সমস্যা, হজমজনিত প্রবলেম কিন্তু আমাদের হয়ে থাকে। সেক্ষেত্রে অবশ্যই মানসিক অবস্থাটা অবশ্যই আপনাকে রিলিজ অবশ্যই করতে হবে। যে কারণে প্রবলেম এটা কিন্তু সমাধান করতে হবে আপনাকে। হ্যাঁ, চতুর্থ যে কারণে আপনার বিভিন্ন রকম প্রবলেম তৈরি হয় সেটা হচ্ছে আমাদের লাইফস্টাইলের কারণে। লাইফস্টাইলটা কেমন দেখেন, যে আজকে আমাদের বাপদাদার দিকে আমরা লক্ষ্য যদি রাখি তাহলে আজকে তাদের লাইফস্টাইলটা কেমন ছিল। তাদের লাইফস্টাইলটা যদি আমরা দেখি যে আসলে তারা কিন্তু ফজর পরে তারা কিন্তু আর ঘুমাতো না। ফজর পরে তারা কিন্তু আসলে আমরা দেখেছি যে ফজর পরে সলাৎ পড়েই হয়তো পানি খেয়ে 2টা চাউল খেয়ে পানি খেয়ে তারা কিন্তু মাঠে কিন্তু চলে যেত, তারা কিন্তু কাজ করতো, তারা কিন্তু পরিশ্রম করতো, তারা কিন্তু ঘাম ঝরাতো। হ্যাঁ, তারা কিন্তু আসলে গায়ে রোদ লাগাতো, তারা কিন্তু আসলে শারীরিক যে পরিশ্রম এটা কিন্তু করে তাদের যে মেটাবলিজম থাকতো, যে আসলে বিভিন্ন রকম যে শরীরে যে মানে আপনার চর্বি থাকতো এগুলো কিন্তু অটোমেটিক্যালি কিন্তু ঝরে যেত, তার অর্গানগুলো সতেজ থাকতো। হ্যাঁ, এই যে এরপরে কি সকালে কি তারা পান্তা খেত, তারা পান্তা খেত, যারা গ্রামের লোক, হ্যাঁ তারা কিন্তু পান্তা ভাত খেত, ভালো খাবারগুলো খেত, পরিশ্রম করতো। এটার কারণে তাদের কিন্তু প্রবলেম ছিল না, তার প্রবলেম ছিল না। এরপর দুপুরে এসে আবার সলাত আদায় করেছে, গোসল হাত করে আবার একটু বিশ্রাম করে আবার বিকেলের দিকে আবার কাজে চলে গেছে, আবার বিশ্রাম সে হয় নাই। কিন্তু এই যে এসার পরে আবার কিন্তু তারা কিন্তু ঘুমিয়ে গেছে। এসার পরে তাদের কোনো কথা নেই, এসার সলাৎ পরে তারা কিন্তু আরো ঘুমিয়ে গেছে, একদম ফজর সময় টানা যে এই যে 7-8 ঘন্টা তারা ঘুম দিয়েছে। এটার কারণে আজকে গ্রামের লোকজনের তেমন কিন্তু আসলে প্রবলেম পেটের কিন্তু নাই, তাদের কিন্তু প্রবলেম নাই। তাহলে তাদের লাইফস্টাইলটা ছিল, তাদের খাবার দাবারগুলো ছিল, তাদের চলাফেরাগুলো ছিল আসলে ন্যাচারাল অর্গানিক এক ধরনের। আর বর্তমানে আমাদের লাইফস্টাইলটা, আমি যে তার ছেলে, আমার লাইফস্টাইলটা কেমন, আপনার লাইফস্টাইলটা কেমন, আপনার ছেলে মেয়েদের লাইফস্টাইলটা কেমন। তাহলে তাদের এই যে লাইফস্টাইলের কারণে তাদের কিন্তু আসলে আমাদের এই পেটের সমস্যা বা হজমজনিত প্রবলেম, আমাদের আইবিএস, আমাদের বিভিন্ন রকম সমস্যা কিন্তু আমাদের তৈরি হচ্ছে। তাহলে আমাদের লাইফস্টাইলটা কেমন, আমি ঘুমাতে যাচ্ছি হচ্ছে রাত 12টা 2টার দিকে, ঘুম থেকে উঠছে হচ্ছে 10টার দিকে। হ্যাঁ, না আছে ঘুমের ঠিক, না আছে খাওয়া দাওয়ার ঠিক, না আছে আপনার চলাফেরার ঠিক, আমরা কোনো কিছুরই ঠিক নাই। আবার বিভিন্ন রকম মদ্যপান থেকে শুরু করে নিয়ে আজে বাজে যত রকম খাবার আছে, যত রকম কুকর্ম আছে, সব কুকর্মগুলো আমাদের দ্বারা হচ্ছে। তাহলে যত কুখাদ্য আছে সেই খাদ্যগুলো আমরা খাচ্ছি, যত রকম বাজে জিনিস আছে সেগুলো আমরা খাচ্ছি। তাহলে আসলে এই যে আমাদের লাইফস্টাইলটা, আমাদের বাপদাদার যে লাইফস্টাইল ছিল সেই লাইফস্টাইলটা যদি আপনি পরিবর্তন না করতে পারেন তাহলে আপনি নিজেকে কিভাবে আপনার পেটের যে হজমজনিত প্রবলেম এটা কিভাবে আপনি দূর হবে, কিভাবে আপনি মনে করতে পারেন, কখনোই এটা কিন্তু আপনার দূর হবে না, কখনোই দূর হবে না। সেক্ষেত্রে আপনার লাইফস্টাইলটা, বাপদাদার যে লাইফস্টাইল ছিল তাদের লাইফস্টাইলটা অবশ্যই আমাদেরকে ফলো করতে হবে, তাদের লাইফস্টাইলটা অবশ্যই আমাদেরকে চলতে হবে। হ্যাঁ, তাদের লাইফস্টাইলটা ফলো করতে হবে। এখন দেখেন যে আসলে হ্যাঁ সম্ভব না, এটাই তো বলবেন সম্ভব না। তাহলে কি করতে হবে, আপনাকে খাদ্যাভ্যাসে পরিবর্তন আনতে হবে। খাদ্যাভ্যাসে পরিবর্তন কেমন, যেমন আপনি সকালে যেহেতু আপনার শারীরিক পরিশ্রম নাই, সেক্ষেত্রে আপনি ঘুম থেকে উঠে, হ্যাঁ আপনি দ্রুত ঘুমাতে, সর্বোচ্চ 10টার ভিতর আপনি ঘুমান, 9টার ভিতর আপনি ঘুমানোর চেষ্টা করেন। হ্যাঁ, তাহলে এই আপনি যখন ঘুম দিবেন সকালে, আপনি ফজর সলাৎ পড়ে যখন আপনি একটু এক্সারসাইজ করবেন, একটু ব্যায়াম করবেন, আধা ঘন্টা 40 মিনিট একটু হাঁটবেন, তাহলে ঘুম থেকে উঠে আপনি পানি খাবেন।
হ্যাঁ, আপনি পানি খাবেন, এরপর হচ্ছে আপনার সকালে একটু অর্গানিক টি খেলেন। হ্যাঁ, আপনার বিভিন্ন রকম যে টি পাওয়া যায় ভালো মানের, যেগুলো ন্যাচারাল, এগুলো আপনি টি খেলেন, গ্রিন টি যাকে বলা হয়। তো আসলে গ্রিন টি অনেক রকম পাওয়া যায়, আপনি ভালো মানের যেটা এটা খাবেন, তাহলে গ্রিন টি খেলেন। এইভাবে আপনি খাবেন, দেখবেন যে আপনার সকালের সর্বোচ্চ নাস্তাতে আপনি অল্প পরিমাণ আপনি খেলেন। আপনি দেখা গেলো যে আগে খেতেন আপনি এক হাঁড়ি, এখন খেলে অল্প পরিমাণ। খাওয়ার কারণে মানুষ কিন্তু মারা যায় না, কারণ প্রত্যেকটা ধর্মে এই খাবারের অনেক গুরুত্ব দেওয়া আছে, ওইটা আলাদা দেখবেন। তাহলে আসলে এই বিষয়গুলো আপনি কিন্তু মেনটেন করবেন। দুপুরে আপনি একটু খেলেন, তাহলে আজকে আপনি যেহেতু এক্সারসাইজ করতে পারছেন, আপনি ব্যায়াম করতে পারছেন না, আপনার বাবা দাদারা করেছিল আপনি করতে পারছেন না, সেক্ষেত্রে আপনার খাবার দাবার একটু এক্সারসাইজ আপনাকে একটু মেনটেন করতে, ভালো খাবারগুলো একটু চেষ্টা করতে হবে। তাহলে এভাবে কিন্তু আমরা কিন্তু এখান থেকে ভালো হওয়ার একটা ওয়ে কিন্তু আমরা পাবো। তাহলে এই 4টা কারণেই কিন্তু আমাদের বিভিন্ন রকম পেটের যে প্রবলেম, এগুলো আমাদের তৈরি হচ্ছে। তাহলে আমরা যেটা আলোচনা করার চেষ্টা করেছি যে আসলে আমাদের আইবিএস রোগীদের বিভিন্ন রকম প্রবলেম থাকে, পেটের সমস্যা থাকে, আসলে কিভাবে হয়, কেন হয়, এইগুলো আমরা কিন্তু চেষ্টা করেছি। এখন আসলে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমরা দেব যে আসলে আইবিএস রোগীদের যে বিষয়টা আসে সেটা হচ্ছে কিছু খাবারে। হ্যাঁ, কিছু খাবার আপনি একটু মাইন্ডটা ফ্রেশ করে আপনি সকল খাবারই কিন্তু আপনি খেতে পারবেন, যদি আপনার যে পেটের এনভায়রনমেন্টটা কিছু নষ্ট হয়ে আছে, আপনার এটার জন্য হাইড্রোক্লোরিক গুড ব্যাকটেরিয়া বৃদ্ধি করার জন্য আমরা যে গাইডলাইনগুলো দিয়েছি এগুলো ফলো করেন, আপনি শতভাগ কিন্তু রেজাল্ট পাবেন, শতভাগই কিন্তু রেজাল্ট পাবেন, এটা নিশ্চিত। আপনি আল্লাহর প্রতি ভরসা রেখে, যে কারণ আমরা যেটা দিয়েছি এগুলো তো আসলে আপনার কোনো মেডিসিন না। আমরা পেঁয়াজ খেতে বলেছি, রসুন খেতে বলেছি, আমরা চিয়া সিড খেতে বলেছি, কোকো পাউডার খেতে বলেছি, আমরা বিভিন্ন রকম অর্গানিক খাবারগুলো কিন্তু খাওয়ার জন্য বলছি। অর্গানিক খাবার আমরা কিন্তু আসলে ন্যাচারাল খাবার খাওয়ার জন্য বলছি। তাহলে আপনি এই খাবারগুলো খান, এটা তো কোনো প্রবলেম না। তাহলে এই খাবারগুলো আপনি খাবেন। আর কয়েকটা জিনিসে একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে আইবিএস রোগীদের অ্যাপেল সিডার ভিনেগার আর হচ্ছে আপনার চিয়া সিড, এই দুইটা বিষয়ে একটু প্রবলেম আছে। কারণ আমরা মিডিয়াতে যে বিষয়গুলো দেখি যে আসলে অ্যাপেল সিডার ভিনেগার এটা আসলে খালি পেটে খাওয়ার জন্য আসলে পরামর্শ দেওয়া হয়ে থাকে, আসলে চিয়া সিড এটা খালি পেটে পরামর্শ দিয়ে থাকি। কিন্তু আমি একটু উল্টো কথা বলি আবার, এটার জন্য আপনাদের একটু কনফিউজ হয় এবং এটার জন্য অনেক অ্যান্সার দিতে হয় আমাকে। প্রত্যেকটা পেশেন্টের এই ধরনের একটা প্রবলেম। তো সেক্ষেত্রে আপনার একটা জানার একটা বিষয়, সেটা হচ্ছে যে আইবিএস রোগীদের একটা মনে রাখবেন যে আসলে অ্যাপেল সিডার ভিনেগার এটা আমরা যেটা পরামর্শ দিয়ে ভালো রেজাল্টটা পাচ্ছি, সেটা হচ্ছে খাবার পরে এক গ্লাস পানির সাথে আধা চামচ ঠান্ডা পানির সঙ্গে যদি আপনি খান, তাহলে এখান থেকে কিছু প্রোবায়োটিক পাওয়া যায়, এটা আপনার জন্য উপকার। এভাবে আপনি খাবেন। চিয়া সিডটাও আপনি সকালে আধা চামচ ভিজিয়ে রেখে আপনি 10টা দিয়ে খান, তাহলে আপনার শারীরিক যেই আমাদের প্রোবায়োটিক প্রিবায়োটিক এগুলো কিন্তু আপনার ঘাটতি পূরণ করার জন্য আমরা কিন্তু সাময়িকের জন্য এটা খাবো, পরে আপনি বৃদ্ধি করতে পারবেন আস্তে আস্তে। কিন্তু আপনি প্রথম 3 মাস কিন্তু এইভাবে আপনি খাবেন। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে ইসবগুল। আসলে ইসবগুল অনেকে মাসকে মাস বছরকে বছর খেয়ে যাচ্ছেন, কিন্তু আসলে আপনি মনে রাখবেন ইসবগুল যারা আসলে কোষ্ঠকাঠিন্য আছে তাদের জন্য বেশ কিছু ইনফরমেশন আমরা দিই যে কোষ্ঠকাঠিন্য যারা আছে এই কোষ্ঠকাঠিন্য রোগীর আসলে ইসবগুল আপনি খেতে পারবেন সর্বোচ্চ 10-15 দিন আপনি খেতে পারেন রেগুলার। এরপরে কিন্তু আপনাকে সেটা বন্ধ করে দিতে হবে, সেটা কিন্তু আপনাকে বন্ধ করে দিতে হবে। অনেকে সোনা পাতা নিয়মিত খায়, এটা কিন্তু আপনি বেশি দিন খেলে আপনার পেটে প্রবলেম হয়, সেক্ষেত্রে আপনাকে এটা অল্প কয়েকদিন খেয়ে বন্ধ করে দিতে হবে। এগুলো সাময়িকের জন্য এগুলো। তাহলে এই কিছু খাবার আছে বা যে কিছু মেডিসিনাল, এগুলো কিন্তু মেডিসিনের মতো কাজ করে। হ্যাঁ, আপনার পেটের যে এনভায়রনমেন্টটা এটা আসলে টেনে আপনার সেগুলো টয়লেটটা কিন্তু বের করে। সেক্ষেত্রে আপনাকে এটা পারমানেন্ট সমাধানের জন্য আপনি যারা কোষ্ঠকাঠিন্য আছে এই বিষয়ে আমাদের ভিডিও দেওয়া আছে, এখানে আপনার যে বিষয়গুলো আমরা বলা আছে ওই বিষয়গুলো খেয়াল করবেন। এটা মুদির দোকানে পাওয়া যায়, ওগুলো নিয়ে আপনি ওইভাবে একটু চলবেন, এক্সারসাইজ করবেন, ফাইবারযুক্ত খাবারগুলো একটু বেশি খাবেন। হ্যাঁ, একটু চিবিয়ে একটু খাবেন, পানি ঘুম থেকে উঠে খাবেন। হ্যাঁ, একটু নরম ভাত খাবেন। আপনি প্রয়োজনে 2 বেলা আপনি মিল খাবেন, 2 বেলা খাবেন। আমরা আসলে অভ্যাস থেকে 3 বেলা খাওয়া, 2 বেলা খেলে আপনার সমস্যা নেই। তো আপনি সকালে যারা চাকরিজীবী তারা দেখেন সকালে যদি আপনি খেয়ে যান, আবার বিকেলের দিকে আপনি চলে আসলেন বাসাতে আবার খান, দুপুরে কলা বা মালটা এগুলো আপনি খেয়ে নিলেন। হ্যাঁ, অল্প হালকা একটু খেলেন, তাহলে কিন্তু আসলে আপনার পেটটা অবশ্যই আরো ভালো থাকবে, আরো বেটার থাকবে আপনাদের। তাহলে এইভাবে আপনারা করবেন।
আর আদা হলুদ খাওয়ার বিষয়ে আমরা যেটা বলি এক টুকরা পরিমাণে এতটুকু পরিমাণ আপনি খাবেন রাত্রে ঘুমানোর সময়। আজকে আদা খেলেন, কালকে হলুদ খাবেন, সপ্তাহে 2 দিন আদা, সপ্তাহে 2 দিন হলুদ, আপনার কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ। তো এভাবে আপনি খাবেন, আমরা পরিমিত আকারে খাবেন, বেশি খাওয়ার দরকার নাই। আর অনেকটা আমরা রেজাল্ট যেটা পাই সেটা হচ্ছে, অনেকে আমাদের যেটা বলে যে আসলে যারা অতিরিক্ত গ্যাস্ট্রিক রয়েছে, সাধারণ গ্যাস্ট্রিক, তারা পেঁয়াজ আপনারা 3 বেলা 3টা খেয়ে আপনি ট্রাই করতে পারেন। আপনি 8-10 দিন খাবেন, 8-10 দিন সর্বোচ্চ খাবেন, খাওয়ার পর দেখবেন আপনি রেজাল্টটা কেমন পান। আপনি রসুনটা খাবেন নিয়মিত, দুপুরে 1 থেকে 2 টুকরা খাবেন, বেশি খাওয়ার দরকার নাই। আপনি পরে আস্তে আস্তে কমাই দেবেন এটা, এভাবে খাবেন। আর যে নিয়মগুলো বলা আছে এগুলো ঠিক আছে, এগুলোর আপনার কনফিউজ ছিল, এগুলো দূর করার চেষ্টা করলাম। তো আশা করছি যে আজকের ভিডিওটা অসংখ্য ব্যক্তির কাজে লাগবে, যারা দেশে বিদেশে, যারা বাংলা ভাষাভাষী আছেন, বিভিন্ন জায়গাতে আসলে পেটের এই সমস্যার কারণে অনেকে চাকরি হারাচ্ছেন, অনেকে কাজ করতে পারছেন না, অনেকে আসলে বিভিন্ন রকম যন্ত্রণার ভিতরে আছেন এবং আপনার কাছে লোককে আপনি বোঝাতে পারছেন না। তাহলে আজকে আমাদের এই ভিডিও সহ আরো অসংখ্য ভিডিও, 138টা এই পেটের সংক্রান্তের উপরে আমাদের আইবিএস, আইবিডি, আমাদের অ্যানাল ফিসার, আমাদের ফেস্টুলা, বিভিন্ন রকম আমাদের এই বিষয়ে ভিডিও দেওয়া আছে। তো আমাদের যৌন বিষয়, এখানে আইবিএস রোগীর যৌন বিষয়ের যে বিষয়গুলো, এগুলো আসলে মেডিসিন খেলে সমস্যা হয়, কীভাবে ন্যাচারালভাবে আপনি ভালো হবেন সেটাও ভিডিও দেওয়া আছে। তাহলে আপনার আইবিএস রোগীদের ক্ষেত্রে, গ্যাস্ট্রিক রোগীদের ক্ষেত্রে আমাদের কমপ্লিটলি গাইডলাইন কিন্তু আমরা এই চ্যানেলে কিন্তু আপনি পাবেন। সেক্ষেত্রে আস্থা রাখতে পারেন এবং ভরসা রাখতে পারেন, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবং যাদের সময় নাই, এই ভিডিওটা টেনে না দেখে আপনি গোটা ভিডিওটা দেখার আমন্ত্রণ রইল। আশা করছি আপনি এখান থেকে পূর্ণাঙ্গ একটা গাইডলাইন পাবেন। এবং যে ভিডিওগুলো একটু লং হয়, আপনি মনে রাখবেন যে এগুলো আসলে অনেকগুলো তথ্য ইনফরমেশন দেখেন, এগুলো আপনি সময়ের ফাঁকে আপনি দেখবেন, অথবা আপনি একটু ভাগ ভাগ করে দেখবেন, অথবা আপনি যখন খেতে বসছেন তখন আপনি চালু করে দেখলেন, অথবা আপনি কাজে আছেন, আপনি ইয়ারফোন শুনলেন, অথবা আপনার কোনো একটা কাজ করছেন, টেবিলে কাজ করছেন, হ্যাঁ, সেখানে আপনি সাউন্ড বক্স দিয়ে শুনতে পারেন। তাহলে এভাবে আপনি কাজও চলবে, আপনি এটাও দেখতে থাকবেন, শুনবেন এবং অনুধাবন করবেন, বারবার দেখবেন যে আমাদের লং যে ভিডিওগুলো আছে, কয়েকটা ভিডিও লং আছে, এই ভিডিওগুলোতে অনেক গাদা ইনফরমেশন দেওয়া আছে। আপনার এই কয়েকটা ভিডিও দেখলে যে টোটাল ইনফরমেশন কিন্তু আপনি পেয়ে যাবেন। এরপর আসলে এক ভিডিওতে সব কিছু বলা সম্ভব হয় না, তো অনেক যে ভিডিও আছে এগুলো দেখবেন। আশা করছি যে আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, পাশে থাকবেন, এবং আপনাদের ভালোবাসাই আমরা আছি ইনশাল্লাহ। এবং আপনাদের একটা লাইক, একটা কমেন্ট দেখবেন যে আমরা অনুপ্রাণিত হই। আপনাদের যারা আরও প্রশ্ন থাকবে বলে আপনার কমেন্ট বক্সে জানাবেন। আশা করি প্রত্যেকটা প্রশ্নে আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।